আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ডক্টর মোহাম্মদ এহসান হাসান জনি। ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলটিএস উইথ এহসান। এই চ্যানেলে মূলত আমি যেটা শেয়ার করব সেটা হলো আমার স্টাডি প্ল্যান কিংবা ডে বাই ডে স্টাডি। আমি প্রতিদিন যেটা স্টাডি করব চেষ্টা করব সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য। যে কারণে এই চ্যানেলে যেটা হবে সেটা আমার ভুলগুলোও ধরা পড়বে এবং যেটা সঠিকভাবে আগাচ্ছি সেটাও আপনারা দেখতে পারবেন। কারণ এই যে আইএলটিএস প্রিপারেশন এটা একটা আ কি বলবো? এটা একটা মোহের মতো কাজ করে। অনেকেই ব্যাপারটা মনে করে খুবই ইজি, আবার অনেকে মনে করে বেশ কঠিন। কিন্তু আমি যদি মনে করি যে প্ল্যান মাফিক আগালে যেকোনো কাজই সোজা। তবে সব কাজই করার জন্য একটা প্ল্যান দরকার। সেই প্ল্যানটা আপনারা যদি আমার সাথে এই চ্যানেলে থাকেন তাহলে আশা করি শিখতে পারবেন এবং এই চ্যানেলে অ্যা আমি চেষ্টা করব প্রতিদিনের যে ভিডিও যেটা আছে, আজকে যেমন শুরু করলাম আমি আইএলটিএস প্রিপারেশন। আজকে ১ম দিন বলা চলে। আমি অনার্স পাস করেছি ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে, যেটা ইংলিশ মিডিয়ামে ছিল রাজশাহী ইউনিভার্সিটিতে, এবং মাস্টার্স পাস করেছি মাইক্রোবায়োলজিতে, যেটাও ছিল ইংলিশ মিডিয়ামে এবং আমরা প্রচুর পরিমাণে ইংলিশ স্টাডি করছি। তারপরেও যেটা হয় আইএলটিএস প্রিপারেশনের সময় কিন্তু আ কম বেশি দুর্বলতা থাকে। অনেক সময় হয় কি যে আমরা বাংলায় কথা বলতে গেলেও কিন্তু দুর্বলতা থাকে। আর আইএলটিএসটা অনেক সময় প্রিপারেশন নেওয়ার সময় আমরা ভুলেই যাই যে আইএলটিএসটা অ্যাকচুয়ালি কি? আইএলটিএস এর ফুল মিনিংটা কিন্তু যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম। অর্থাৎ আমরা কিভাবে ইংলিশটা শিখব। এই আইএলটিএস প্রিপারেশন যদি আমরা নিতে পারি এবং আইএলটিএস এ যদি একটা মানসম্মত স্কোর করতে পারি, সেটা হলো যে আমরা সবার সামনে প্রমাণ দিতে পারবো এবং এই স্কোরটা সবার সামনে আমাকে প্রমাণ দেয় যে আমি ইংলিশে কতখানি দক্ষ। আর আমরা জানি একটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে, অর্থাৎ ফার্স্ট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশটা কত বেশি গুরুত্ব। এটা ইন্টারন্যাশনাল জব গ্র্যাব করতে হলেও, ইভেন আমাদের দেশে যে জবগুলাতে ফরেনারদের সাথে কানেক্টেড হইতে ইচ্ছুক থাকে, সেই জবগুলাতেও কিন্তু প্রচুর পরিমাণে আইএলটিএস লাগে। আর তাছাড়াও আপনার কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য ইংলিশ লার্নিংটা খুব বেশি ইম্পোর্টেন্ট। শুধুমাত্র যে আইএলটিএসই ইম্পোর্টেন্ট সেটা না, ইংলিশ লার্নিংটাও ইম্পোর্টেন্ট। তো আমি চেষ্টা করব প্রতিদিনের স্টাডি প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আম আমি যেটা মনে করি, সবাই ১ম এ আইএলটিএস প্রিপারেশনের দিনেই সবাই যেটা ফেস করে সেটা হলো আইএলটিএস প্রিপারেশন নিতে কত টাকা খরচ হয় কিংবা কি বই কেনা লাগে। আমি বলব আইএলটিএস প্রিপারেশনের জন্য কোনো টাকাই খরচ হয় না। কোনো টাকাই কেন খরচ হয় না? কারণ আপনি কিন্তু অহরহ পিডিএফ ফাইল পেয়ে যাবেন। আপনার কাছে যদি সামান্য একটা স্মার্টফোন থাকে, আপনি জাস্ট একটা স্মার্টফোন দিয়েই আপনি ওই পিডিএফ গুলো কিন্তু পড়তে পারবেন। আমার কাছে ল্যাপটপ থাকার কারণে আমি কিন্তু ল্যাপটপে পিডিএফ ফাইলগুলো পড়ি। এই যে আমার সামনে অলরেডি ল্যাপটপটা দেখছেন, ল্যাপটপটা ওপেন করাই আছে। এইখানে এই পিডিএফ ফাইলটা আমি ওপেন করে রেখেছি। পাশাপাশি কিছু হার্ড কপি বই কেনাটা বুদ্ধিমানের কাজ। কারণ হার্ড কপি বইগুলা কিনলে আপনার পড়তে ইজি হবে। এইজন্যে আপনার যে একবারেই অনেক টাকা খরচ করতে হবে তা না। ১ম এ অল্প কিছু টাকা খরচ করলে হয়। যেমন আমি যে ক্যামব্রিজের যে বইগুলা আছে, ক্যামব্রিজের বইটা কিনেছি। এই ক্যামব্রিজের বইটা কিনেছি মাত্র ৳৪০ র বিনিময়ে। অর্থাৎ আমাদের এই ঝিনাইদহ ডিস্ট্রিক্টে, যেটা ঢাকা ডিস্ট্রিক্টের বাইরে, ঢাকা থেকে অনেক দূরে। এই ঝিনাইদহ থেকেই আমি এই বইটা পেয়ে গেছি মাত্র ৳৪০ র বিনিময়ে এবং ৳৪০ র বিনিময়ে IELTS 9 অর্থাৎ সবথেকে আপগ্রেড ভার্সনটা পেয়েছি। ১ম এ এই বইটা পড়ে শেষ করব এবং এই বইটা শেষ করার পরে তারপরে আমি অন্য কোনো বইয়ে হাত দিব কিংবা কোনো বই পড়তে হবে কিনা সেটা ডিসিশন নিব। যে কারণে বলতেছি, IELTS প্রিপারেশনের জন্য বেসিক্যালি কিন্তু কোনো টাকা খরচ হয় না বললেই চলে। আর আপনি যদি বাই চান্স হার্ড কপি বই কিনতে চান, সেক্ষেত্রে এমন একটা বই কিনতে পারেন। তো এই বইয়ে কি আছে এবং এই বইয়ে কি আছে সেটা আমরা দেখব। আরেকটা জিনিস হলো যে আইএলটিএস প্রিপারেশনের সময় সবার আগে আমি বলব যে মন স্থির করতে হবে। কারণ আইএলটিএস প্রিপারেশনটা কি ৩ টা ৪ টা ধাপে চলে মেইনলি। সেটা হলো রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। তো রিডিংটা অনেকটা মানে আপনাকে প্যারাগ্রাফ দিবে। আমরা অনেকটা 9-10 এ যে ইংলিশ ফার্স্ট পেপার এক্সামটা দিয়েছি সেরকম একটা প্যারাগ্রাফ থাকবে। ওই প্যারাগ্রাফ পড়ে নিয়ে ২০ মিনিটের মধ্যে
পড়ে নিয়ে তারপর ওই প্যারাগ্রাফ থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে। তার মধ্যে ট্রু অ্যান্ড ফলস থাকতে পারে, গ্যাপ থাকতে পারে। এরপর লিসেনিংয়ে যেটা সেম, লিসেনিংয়ে একটা অডিও ফাইল পেলে হয়। অডিও ফাইল প্লে করবে এবং সেই অডিওগুলা শুনে আপনার একটা ফর্ম দেয়া থাকবে। এই ফর্মে আপনাকে সেটার আর কি উত্তর করতে হবে। এরপর স্পিকিং যেটা সেটা হলো 10 থেকে 15 মিনিটের জন্য আপনাকে কাইন্ড অফ ভাইবা দিতে হবে। এখন কীরকম ভাইবা হইতে পারে সেটা আপনাকে যেকোনো টপিক নিয়ে তারা জিজ্ঞাসা করতে পারে, কিংবা কোন কারণে আপনি যদি একাডেমিক আইএলটিএস দিয়ে থাকেন সে কারণে জিজ্ঞাসা করতে পারে আপনি দেশের বাইরে কেন যেতে যাচ্ছেন, স্টাডি করতে যাচ্ছেন এবং আপনার স্টাডি অফ ইন্টারেস্ট কী এইটা। আর রাইটিংয়ের জন্য যেটা বলবো, রাইটিংয়ের জন্য 2টা পার্ট থাকে। একটা হলো ডায়াগ্রাম কীরকম, একটা চিত্র দেয়া থাকতে পারে, সেটা দেখে আপনাকে ওটা ডেসক্রিপশন করতে হবে। আর একটা টপিক দেয়া থাকবে, ওই টপিকের উপরে আপনাকে লিখতে হবে। এই মোটামুটি। এখন প্রিপারেশন নিতে হলে যেটা করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে এই যে প্রতিটা সিস্টেম, এই সিস্টেমটা কতটুকু সময় কতগুলো উত্তর করতে হয় এবং কতর মধ্যে কত করলে আমরা মোটামুটি আমার যদি টার্গেট থাকে 6.5 কিংবা আমার যদি টার্গেট থাকে 7, আমি কত স্কোর করতে হবে। এর পাশাপাশি যেটা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা আইএলটিএস প্রিপারেশন শুধুমাত্র যে পড়াশোনাই করতে হবে এমন কিছু না। ইংলিশ কিন্তু এখন আমাদের চারিদিকে। ইভেন আমরা যে স্মার্টফোনটা চালাই, এই স্মার্টফোনটাও কিন্তু পুরোটাই ইংলিশে। তাও কিন্তু আমরা এটাকে যথেষ্ট অপারেট করতে পারছি। আমাদের ল্যাপটপ সেটাও ইংলিশে। আমরা ডে টু ডে যে কাজগুলা করতেছি সেগুলোও ইংলিশে। সো আমার মনে হয় কাঙ্ক্ষিত উত্তর করার জন্য অ মোটামুটি সচেতন থাকলেই এনাফ। আর আরেকটা জিনিস আমি যেটা মনে করি সেটা হলো যে প্ল্যানিংটা খুব বেশি গুরুত্ব এবং এক্সামটা কিভাবে দিতে হবে এইটা অনেক বেশি গুরুত্ব। কারণ আমি যাদের সাথে কথা বলেছি যারা স্পিকিংয়ের জন্য পরীক্ষা দিয়েছে, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা অধিকাংশই বলেছে যে স্পিকিংয়ে আপনার কনফিডেন্টটাকেই বেশি টেস্ট করা হয়। অর্থাৎ আপনি ইংলিশে কতটা কনফিডেন্ট। আর বাদবাকি পুরাটা জিনিস আমরা প্রতিদিন জানতে পারবো। যেমন মনে করেন যখন আজকেই বলা চলে আমি আইএলটিএস এর ব্যাপারে এত হয়তো ডিপ জানি না, কিন্তু প্রিপারেশন যদি এখন শুরু করি আজ থেকে হয়তো 30 দিন পরে, 15 দিন পরে কিংবা 30 দিন পরে আমি সব ব্যাপারটা একদম হয়তো ক্র্যাক করতে পারবো। যারা এরকম প্ল্যানিং নিয়ে আগাচ্ছেন তারাও হয়তো অনেক আমার থেকেও ভালো করতেছেন। যারা আমার থেকে ভালো করবেন তারা আমাকে ইনফর্ম করুন। আর আমি তো ডে টু ডে ভিডিওর মাধ্যমে হোক কিংবা লাইভের মাধ্যমে হোক আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। আরেকটা জিনিস হলো যে যেটা হলো যে ডে টু ডে ভিডিও দেখলে যেটা হয় কি ল্যাকিংগুলো সামনের উপর ধরা পড়ে। অর্থাৎ যেমন একটা জিনিস খুব সুন্দর করে প্রেজেন্ট করলাম, আমার মধ্যে কোনো ভুল হইলো সেটা আমি কাট করে এডিট করে আমি দিয়ে দিলাম। সেক্ষেত্রে হবে কি আপনারা কিন্তু আমার ভুলটা বুঝতে পারবেন না। কিন্তু আমি যদি সামনের উপরে ভুল করি, এই ভুলটা যদি আমি প্রতিদিন আপলোড করতে থাকি তখন কিন্তু আমার ভুলটাও ধরা পড়বে এবং সেটা থেকে আমি ইমপ্রুভেরও সুযোগ পাবো। এবং চেষ্টা করব যে বাংলা থেকে যতটা দ্রুত সম্ভব আমার অডিয়েন্স আপনারাও যেভাবে ইমপ্রুভ করবেন আমি নিজেকে আস্তে ইমপ্রুভ করে আস্তে এই চ্যানেলটাকে ইংলিশে কনভার্ট করার জন্য। যেহেতু বাংলা থেকে ইংলিশ বলেছি ১ম এ অবশ্যই বাংলা থাকবে। তারপরে চেষ্টা করব আস্তে আমি নিজেকে ইমপ্রুভ করে পুরোটা ইংলিশে কনভার্ট করার জন্য। এবং আপনারা যে অডিয়েন্স আমার সাথে থাকবেন আশা করা যায় একটা সার্টেন টাইম পরে আপনারাও আমার কথাগুলো ইংলিশেই বুঝতে পারবেন। সো ১ম দিন যেটা হবে, ১ম দিন আমি যেটা করেছি সেটা হলো আমি ক্যামব্রিজ 19 থেকে শুরু করেছি। যদিও ক্যামব্রিজ 20 পর্যন্ত আছে। ক্যামব্রিজ 20 থেকে শুরু করতে পারি নাই এই কারণে যে ক্যামব্রিজ 20 একটা বই কিনেছি আমি। তবে ক্যামব্রিজ 20 বইটা মানে অস্পষ্ট, বুঝতে পারছি না। যে কারণে ক্যামব্রিজ 19 থেকে আমরা শুরু করব। এরপরে ক্যামব্রিজ 20 কিনে এবং সেটা থেকেও শুরু করব। সো আজকে আমরা ক্যামব্রিজ বইটা খুলে দেখি। ক্যামব্রিজ বইটা যে বইটা আমি কিনেছি আরকি, এই যে দেখুন ক্যামব্রিজ আইএলটিএস প্রিপারেশন 19
ক্যামব্রিজ আইএলটিএস প্রিপারেশন এই যে 19 এটা কভার ফটো, এবং আমার সামনে যে ল্যাপটপ আছে ল্যাপটপেও পিডিএফটা আমি রেখে দিয়েছি। এবং যাদের এই ক্যামব্রিজ 19 বইটার পিডিএফ লাগবে, আপনারা কমেন্টে যদি আপনাদের মেইলটা ড্রপ করেন, আমি আপনাদের সবাইকে এই পিডিএফ ফাইলটা ফ্রি পাঠাই দিব, কোনো টেনশন নাই। আর আপনাদের যদি বইটা লাগে কিংবা আপনারা যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনাদের মেইলটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন এবং ক্যামব্রিজ 19 লিখে কমেন্ট করে দিন আপনার মেইলটা, আমি আপনাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো ক্যামব্রিজ যে 19 বইটা, আমরা আছে ক্যামব্রিজ 19 বইটার অর্থাৎ ক্যামব্রিজ বইটাই আমরা রিভিউ করব। সেটা হলো বইটার শুরুতেই, এবং এই যে বইটা আছে বইটা কেনার পরে আমি যেটা দেখেছি সেটা হলো প্রত্যেকটা বইয়ের এই যে প্রথম ইন্ট্রোডাকশন যে পার্টটা, প্রথম ইন্ট্রোডাকশন পার্টটা সেম। এই লিসেনিং টেস্টের আগ পর্যন্ত ইন্ট্রোডাকশন পার্টটা সেম। এখন আমরা দেখি এখানে কি লেখা আছে। ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচিপত্র, প্রিপেয়ার ফর দ্য এক্সাম উইথ প্র্যাকটিস টেস্ট ফর ক্যামব্রিজ। Inside, you will find 4 authentic examination paper from Cambridge University Press and Assignment। অর্থাৎ ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসাইনমেন্ট থেকে যে 4টি এক্সামের অথেন্টিকেশন থাকে সেইগুলো এই বইয়ের মধ্যে আমরা পেয়ে যাব। দে আর দ্য পারফেক্ট ওয়ে টু প্র্যাকটিস এক্স্যাক্টলি লাইক দ্য রিয়েল এক্সাম। অর্থাৎ রিয়েল এক্সামে যে ধরনের এক্সপিরিয়েন্সটা পাবো আমরা এই বই থেকেই সেই এক্সপিরিয়েন্সটা পাবো। হোয়াই দে আর ইউনিক, কেন এই বইটা বাদবাকি বইগুলো থেকে আলাদা। অল আওয়ার অথেন্টিক প্র্যাকটিস টেস্ট গো থ্রু দ্য সেম ডিজাইন প্রসেস অ্যাজ আইএলটিএস টেস্ট। অর্থাৎ আইএলটিএস টেস্টে যেভাবে থাকে এই বইয়েও ঠিক সেমভাবেই আছে। উই চেক এভরি সিঙ্গেল পার্ট অফ আওয়ার প্র্যাকটিস টেস্ট। তারা তাদের প্রত্যেকটা প্র্যাকটিস টেস্টের পার্ট চেক করে উইথ রিয়েল স্টুডেন্ট আন্ডার এক্সাম কন্ডিশন। অর্থাৎ রিয়েল স্টুডেন্ট এক্সাম কন্ডিশনের মাধ্যমে যেভাবে যায় তার মাধ্যমে তারা এই জিনিসগুলো চেক করে টু মেক শিওর উই গিভ ইউ দ্য মোস্ট অথেন্টিক এক্সপিরিয়েন্স অ্যাজ পসিবল। অর্থাৎ আইএলটিএস এক্সামের যে এক্সপিরিয়েন্সটা আছে এই বইটা পড়ে সেই এক্সপিরিয়েন্সটাই এরা দেওয়ার চেষ্টা করবে। স্টুডেন্ট ক্যান টেক দিস টেস্ট অন দেয়ার ওন, অর্থাৎ আপনি নিজে নিজে এক্সাম দিতে পারবেন। উইথ দ্য হেল্প অফ টিচার, অর্থাৎ আপনার টিচারের মাধ্যমে হেল্প নিতে পারবেন। ফ্যামিলিয়ারিজ দেমসেলফ উইথ দ্য এক্সাম ফরম্যাট। অর্থাৎ আপনার ফ্রেন্ড কিংবা ফ্যামিলির অন্য সদস্য কিংবা পরিচিত কারোর সাথে কিন্তু আপনি এই আইএলটিএস এক্সামের যে প্রিপারেশন আছে এই প্রিপারেশন কিন্তু এই বইয়ের থ্রু নিতে পারবেন। টু আন্ডারস্ট্যান্ড দ্য স্কোরিং সিস্টেম অ্যান্ড প্র্যাকটিস এক্সাম টেকনিক। অর্থাৎ এক্সাম যে টেকনিকগুলো আছে প্রত্যেকটা এক্সামেই ভালো করতে হলে কিন্তু কিছু টেকনিক থাকে। যেমন ধরেন আমরা যেমন হাতের লেখা ভালো করার ট্রাই করি, অমুক নাম্বারের কোশ্চেন অ্যান্সার দিতে হবে, যখন অমুক নাম্বারের কোশ্চেন অ্যান্সার দিব তখন 1 লিখি, 1 এর অ্যান্সার দিই। আমরা 2 লিখে 1 এর অ্যান্সার দিলে তো হবে না। এই যে ছোট ছোট যে টেকনিকগুলো, এই টেকনিকগুলো এই আইএলটিএস এক্সামের টেকনিকগুলো কিন্তু আমরা এই বইগুলা থেকে বুঝতে পারবো। এবং স্কোরিং ভালো পরীক্ষা দেওয়ার যে একটা ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ ভালো পরীক্ষা দেওয়ার টেকনিকগুলো আর কি আপনাকে যদি জানতে হয় তাহলে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কী হবে, আপনার কনফিডেন্স বাড়বে এবং আপনি কনফিডেন্স যত বেশি গেইন করতে পারবেন ততই কিন্তু এই এক্সামে স্কোর ভালো করতে পারবেন। ফার্দার ইনফরমেশন, আইএলটিএস ইজ জয়েন্টলি ম্যানেজ বাই ব্রিটিশ কাউন্সিল। এই আইএলটিএস কিন্তু ব্রিটিশ কাউন্সিল, আইডিপি, আইএলটিএস অস্ট্রেলিয়া এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটির যে যৌথ প্রযোজনায় এই যে অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু আইএলটিএসটা কিন্তু যৌথ প্রযোজনায় অ্যাসাইনমেন্ট হয় কাদের? ব্রিটিশ কাউন্সিল, আইডিপি, আইএলটিএস অস্ট্রেলিয়া এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি। যে কারণে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে কিন্তু সরাসরি এই বইগুলো পাওয়া যায়। এইগুলো কিন্তু ফরেন বুক, আমাদের দেশে কপি ভার্সন পাওয়া যায় আর কি, যে কারণে বইয়ের কাগজের ম্যাটেরিয়াল একটু চিপ হয়, বাট ইটস ওকে, পড়া তো তাই। And further information can be found on the IELTS official page website at IELTS ORG। এবং IELTS ORG যে অফিসিয়াল পেজ থাকে এই IELTS অফিসিয়াল পেজের
কিন্তু আপনারা সবগুলো ইনফরমেশন পেয়ে যাবেন এবং এখানে কিন্তু সবগুলো টেস্টের যে কোশ্চেনগুলা থাকে, লিসেনিং, অডিও, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে অবশ্যই কিছু অর্থের বিনিময়ে এগুলা সম্পূর্ণ পাওয়া যায়। What what is the test format? IELTS exam consists of 4 components. All candidates take the same listening and speaking test. This is choice of reading and writing test according to the whether candidate is taking the academic or general training module. অর্থাৎ আইএলটিএস কিন্তু দুইটা ট্রেনিং মডিউলের মধ্যে হয়, একটা হলো একাডেমিক মডিউল এবং একটা হলো জেনারেল ট্রেনিং। এখন দুইটা মডিউলের মধ্যে দিয়ে হইলেও লিসেনিং আর এই যে স্পিকিং টেস্ট, যেটা লিসেনিং আর স্পিকিং টেস্ট কিন্তু সেমই থাকে। বেসিক্যালি বলতে গেলে লিসেনিং টেস্টটা একদমই সেম থাকে। লিসেনিং টেস্টটা যেই এক্সাম দেন না কেন, ওই যে পার্টে, অর্থাৎ আপনি ফেব্রুয়ারি ইনটেকে দেন কিংবা মার্চ ইনটেকে দেন, ওই ইনটেকে আপনি যেখান থেকে পরীক্ষা দিচ্ছেন লিসেনিং টেস্টটা সবার সেম থাকে। স্পিকিং আপনি যার সাথে কথা বলবেন তার মতো করে। তবে আপনার রিডিং আর রাইটিংটা এটা কিন্তু যারা একাডেমিক দিচ্ছেন তাদের জন্য আলাদা এবং যারা জেনারেল ইনটেক দিচ্ছেন তাদের জন্য আলাদা। একাডেমিক কাদের জন্য? ফর ক্যান্ডিডেট who wishing to study at the undergraduate or postgraduate level and for those seeking for professional registration, অর্থাৎ যারা দেশের বাইরে পড়াশোনার জন্য যাচ্ছেন, পোস্ট গ্রাজুয়েশন হোক আন্ডার গ্রাজুয়েশন হোক, তাদের জন্য এই একাডেমিক আইএলটিএস টেস্ট। এবং জেনারেল আইএলটিএস টেস্ট হলো ফর ক্যান্ডিডেট who are wishing to migrate to an English speaking country like Australia, Canada, New Zealand, UK, and for those wishing to ট্রেন অর স্টাডি বিলো ডিগ্রি লেভেল। অর্থাৎ আপনি ডিগ্রি লেভেলের নিচে যদি যান, যেমন স্কুলিং লেভেলে কেউ যদি যেয়ে থাকেন তাদের জন্য, কিংবা যারা চাচ্ছেন যে এই যে ইংলিশ স্পিকিং, অর্থাৎ যে কান্ট্রিগুলোতে ইংলিশে কথা বলা হয় সেই কান্ট্রিগুলোতে আপনারা যদি মুভ করতে চান, তখন আপনাদের এই আইএলটিএস স্টাডিটা, আইএলটিএস জেনারেল স্টাডিটা লাগবে। আদারওয়াইজ আপনারা যারা স্কলারশিপের জন্য যেতে চান কিংবা পোস্ট গ্রাজুয়েশনের জন্য যেতে চান, তাদের কিন্তু ইংলিশ একাডেমিকটা লাগবে। এরপরে যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি রাইটিং টেস্ট। রাইটিং টেস্টটা আমরা কিভাবে দিব? রাইটিং টেস্ট, দিস টেস্ট কনসিস্ট অফ 2 টাস্ক। It is suggested that candidate is spend about 20 minutes on the task 1, অর্থাৎ টাস্ক 1 এ আপনাকে 20 মিনিট দেওয়া হবে, which require them to write at least 150 ওয়ার্ড, অর্থাৎ 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এটা ডায়াগ্রাম থাকে, যেটা বললাম ডায়াগ্রামটা 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। অ্যান্ড 40 মিনিট অন দ্য টাস্ক 2, এবং টাস্ক 2 এর জন্য থাকবে 40 মিনিট, হুইচ ইজ রিকোয়ার্ড দেম টু রাইট অ্যাট লিস্ট 250 ওয়ার্ড। অর্থাৎ টাস্ক 2 তে 40 মিনিট আপনাকে দেওয়া হবে, কিন্তু এই 40 মিনিটের মধ্যে আপনাকে 250 ওয়ার্ডের এসে লিখতে হবে। টাস্ক 2 কন্ট্রিবিউট টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ টাস্ক 1 টু দ্য রাইটিং স্কোর, অর্থাৎ রাইটিং স্কোরে টাস্ক 1 এর থেকে টাস্ক 2 তে কিন্তু ডাবল নাম্বার দেওয়া হবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ টাস্ক 1 এর থেকে টাস্ক 2 তে নাম্বার বেশি এবং লিখতে হবে 250 ওয়ার্ডের বেশি। টাস্ক 1 require candidate to look at a diagram or same data in a graph, table or chart, অর্থাৎ গ্রাফ, টেবিল অর চার্টের মাধ্যমে একটা ডায়াগ্রাম দেওয়া হবে, ওই ডায়াগ্রামটাকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। অ্যান্ড টু দ্য প্রেজেন্ট দ্য ইনফরমেশন ইন দেয়ার ওন ওয়ার্ড, এবং আপনার নিজের ওয়ার্ডের মাধ্যমে এই 150 ওয়ার্ড দিয়ে ওই ডায়াগ্রামটাকে আপনাকে বর্ণনা করতে হবে। They are assisted on their ability to organize present possibility compare data and required to describe the stage of the process, describe a object or event or explain how something work। অর্থাৎ ওইখানে কোনো একটা ডাটা দেয়া থাকতে পারে, যেমন হইতে পারে ময়দা থেকে রুটি কিভাবে বানাবেন, এটা প্রসেস থাকতে পারে, কিংবা আপনি ঝিনাইদহ শহর থেকে ঢাকা শহরে কিভাবে যাবেন এটার একটা ডায়াগ্রাম থাকতে পারে। ওই ডায়াগ্রামটাকে আপনাকে নিজের ভাষায় বর্ণনা করতে হবে 150 ওয়ার্ডে। এটা হলো টাস্ক 1। এবং টাস্ক 2 তে যেটা থাকবে, a candidate are presented with a point of view, argument or a problem. There are assisted on their ability to present the solution of the problem, present and justify the opinion, compare and contrast evidence and opinion,
and evaluate the challenges, ideas, and evidence or argument. Candidates are also associated with their ability to write in an appropriate style. More information on assigning the writing test, including writing assignment criteria, public version, is available at ielts.org. অর্থাৎ আপনাকে কোনো একটা টপিক দেওয়া হবে, যেমন হতে পারে সেটা লোডশেডিং। এই লোডশেডিংয়ের উপরে আপনাকে অপিনিয়ন দিতে হবে, কম্পেয়ার করতে হবে লোডশেডিং ইজ বেটার অর লোডশেডিং ইজ মানে লোডশেডিং ভালো নাকি লোডশেডিং খারাপ, এটা আপনাকে বর্ণনা দিতে হবে। যে প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমের সলিউশন নিয়ে আপনাকে আলোচনা করতে হবে, আইডিয়া দিতে হবে, এভিডেন্স দিতে হবে। আমি লোডশেডিং বলতেছি সেটা আমাদের বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল ইস্যু নিয়ে আসতে পারে, আমাদের জুলাই যোদ্ধা নিয়ে আসতে পারে, কথার কথা বলতেছি, জুলাই যোদ্ধা নিয়ে আসতে পারে, কিংবা আপনি দেশে বাইরে যেতে যাচ্ছেন, বিশ্বকাপ নিয়ে আসতে পারে, আপনার রিসার্চ আর্টিকেল নিয়ে আসতে পারে, এবং সেটার উপরে আপনার মোটামুটি 250 ওয়ার্ডের একটা লেখা আপনাকে লিখতে হবে। এই চলে গেল রাইটিং। অর্থাৎ রাইটিংয়ে টোটাল 1 ঘন্টা 20 মিনিটের টাস্ক 1 এবং 40 মিনিটের টাস্ক 2। টাস্ক 1 থেকে টাস্ক 2তে মার্ক ডাবল। টাস্ক 1-এ আপনাকে 150 ওয়ার্ড লিখতে হবে এবং টাস্ক 2তে আপনাকে লিখতে হবে 250 ওয়ার্ড। এইটা কিন্তু আপনাকে গ্রামাটিক্যালি ভুল হইলে চলবে না, গ্রামার তারা ধরবে। স্পেলিং ভুল হলে কিন্তু ওটা মার্ক কাট ডাউন হয়। আইএলটিএসে স্পেলিং ভুল করার কোনো সুযোগ নাই। আর যতটা আপনি ভোকাবুলারি জ্ঞান আপনি দেখাতে পারবেন, তত আপনার স্কোর এখানে বেটার হবে। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে আমরা যে গতানুগতিক পরীক্ষাগুলো দিয়ে অভ্যস্ত, অর্থাৎ আমরা ফাইট করে অভ্যস্ত, যেমন আমাদের বিসিএসে ধরুন লাখ লাখ পরীক্ষার্থী টিকতেছে মাত্র 2000 কিংবা 2500 কিংবা 3000। আইএলটিএসে কিন্তু সেটা না। আইএলটিএসে হলো আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি জাস্ট এটা যোগ্য, তাইলে আপনি পাবেন। অন্য কারোর সাথে আপনার কম্পিটিশন করার দরকার নাই। আপনি নিজের সাথে নিজেকে কম্পিটিশন করবেন, এবং নিজের সাথে নিজেকে কম্পিটিশন করার সবথেকে বড় মজা হলো আপনি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতেছেন। অর্থাৎ নিজেকে ইমপ্রুভ করার মতো যে একটা মজা, যে একটা শান্তি, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো কিছুতে নেই। বিলিভ মি, এই যখন আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, নিজেকে হিলিং করবেন, নিজেকে নিজে সময় দিবেন, দেখবেন পৃথিবীর সবথেকে ভালো সময় আপনি তখন কাটাচ্ছেন। ঠিক আছে? তো এখন আমরা যেটা প্রথমে রাইটিং দেখলাম, এরপরে লিসেনিং যেটা বললাম, লিসেনিং মাউথে বলবে। এবার স্পিকিংয়ের জন্য কি লেখা আছে সেটা আমরা দেখি। স্পিকিংয়ে লেখা আছে, দিস টেস্ট আর টেকেন বিটুইন 11 to 14 মিনিট অ্যান্ড কন্ডাক্টেড বাই এ ট্রেনার এক্সামিনার। অর্থাৎ একজন ট্রেনার এক্সামিনার এসে আপনার এই পরীক্ষাটা নিবে 11 থেকে 14 মিনিটের মধ্যে। তো এটা 3টা পার্টে হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ কি থাকবে, দি ক্যান্ডিডেট অ্যান্ড দ্য এক্সামিনার ইন্ট্রোডিউস দেমসেলফ, অর্থাৎ আপনাকে আপনার পরিচয় দিতে হবে। ক্যান্ডিডেট দেন অ্যান্সার জেনারেল কোশ্চেন অ্যাবাউট দেমসেলফ, দেয়ার হোম, ফ্যামিলি, দেয়ার জব, স্টাডিজ, দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড ওয়াইড রেঞ্জ অফ সিমিলার ফ্যামিলিয়ার টপিক এরিয়াস। দিস পাস্ট লাস্ট বিটুইন 4 or 5 মিনিট। এই 4 থেকে 5 মিনিটে যেটা থাকবে সেটা হলো যে এক্সামিনার আছে, এই এক্সামিনার মানে আপনার সাথে ইন্ট্রোডিউস হবে, আপনার সাথে পরিচিত হবে। এই টাইমের মধ্যে আপনাকে আপনার এক্সামিনারের সাথে পরিচিত হতে হবে। যখন আপনি আপনার এক্সামিনারের সাথে পরিচিত হবেন, আপনি আপনার নাম বলবেন, আপনার বাসা কোথায় বলবেন, আপনি যদি একাডেমিকের জন্য পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে কী নিয়ে স্টাডি করেছেন কিংবা কী নিয়ে স্টাডি করতে চান, এই নর্মাল কথাবার্তা 4-5 মিনিট হবে। এরপরে যেটা হবে, দি ক্যান্ডিডেট ইজ গিভেন দ্য টাস্ক কার্ড উইথ দ্য প্রম্পট অ্যান্ড is asked to talk on a particular topic, and the candidate has 1 minute to prepare, and they can make some note if they wish before speaking for between 1 to 2 minutes. The examiner then asks 1 or 2 questions on the same topic. অর্থাৎ আপনাকে একটা প্রম্পট দেওয়া হবে, প্রম্পট যে কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে
যেকোনো একটা পার্টিকুলার টপিক বলতে আপনাকে বলতে পারে যে বর্তমান বাংলাদেশে যে পলিটিক্যাল অস্থিরতা চলতেছে এর উপর আপনি কিছু আপনার মতামত কি? কিংবা এটা হইতে পারে যে আপনি ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন নিয়ে পড়েছেন। এমন হইতে পারে যে আপনি ডগ নিয়ে কিছু বলুন কিংবা আপনি ক্যাট নিয়ে কিছু বলুন। কিংবা এটা আপনাকে বলতে পারে যে আপনার কি গার্ডেনিং পছন্দ? আপনি গার্ডেনিং নিয়ে কিছু বলুন। মানে প্রম্পট এর উপরে আপনাকে ২ থেকে ১ টা কোয়েশ্চেন করবে এবং ২ থেকে ১ টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। পার্ট 3 তে যেটা আসবে সেটা হলো the examiner and the candidate engage in a discussion of more abstract issue which are uh, thematically linked to the topic in part 2. The discussion lasts between 4 or 5 minutes. The speaking test assisted whether the candidate can communicate effectively in English. The assessment takes in account fluency, lexical resource, grammatical range and accuracy, and pronunciation. More information on assessing the speaking test, introducing speaking assessment criteria, public version is available at the ielts.org। অর্থাৎ এই যে পার্ট 3 এটা পার্ট 2 এর বেসিসেই হবে। পার্ট 2 এর বেসিসেই হবে এবং এই যে পার্ট 2 এর বেসিসে যে আপনার ফ্লুয়েন্সি এবং আপনি কি ধরনের গ্রামার ইউজ করতেছেন আপনার কথার ভিতরে এবং গ্রামেটিক্যাল মিস্টেকগুলো আছে কিনা এইগুলো এক্সামিনার খেয়াল করবে এবং তার উপরে আপনাকে নাম্বার দিবে অর্থাৎ পার্ট 1, 2, 3 তে নাম্বার দিবে এবং এইটা থাকবে ৪ থেকে ৫ মিনিট এবং এটার উপরে আপনার নাম্বার হবে। ফ্লুয়েন্সি আসেটা কিন্তু কনফিডেন্ট থেকে এবং এই কনফিডেন্সটা আসে কিন্তু প্র্যাকটিস থেকে। আ যতটা প্র্যাকটিস করবেন ততটাই কিন্তু ফ্লুয়েন্সি আসবে। আর সবথেকে বেটার হয় যদি আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন। তার থেকেও বেটার হয় যদি ক্যামেরার সামনে প্র্যাকটিস করতে পারেন, যে কারণে আমাদের এই চ্যানেলটা খোলা। আমি খুব কনফিডেন্সের সাথে চেষ্টা করতেছি ক্যামেরার সামনে কথা বলার জন্য এবং এই ক্যামেরার সামনে আমি আশা করি যত বেশি কথা বলবো ডে বাই ডে আমার ইমপ্রুভমেন্ট হবে এবং আপনাদের চোখের সামনেই হয়তো ইমপ্রুভ হবে। যদি হয় তাইলে আমাকে জানাবেন, আমি খুবই খুশি হব। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন ইমপ্রুভ হয়। অ্যা চেষ্টা তো সেটাই যে নিজেকে কিছু ইমপ্রুভ করা আর সেটা আপনাদের সাথে শেয়ার করা। তো এখন কথা আসে যেটা সেটা হলো আইএলটিএস স্কোরটা তাইলে অ্যা কিভাবে হবে? আইএলটিএস স্কোরটা তাইলে কিভাবে আমাদেরকে দেয়া হবে? কিংবা আমি আপনাদেরকে যেটা দেখানি পরের পার্টে যেটা আছে সেটা হলো লিসেনিং অ্যান্ড রিডিং। মেকিং দ্য প্র্যাকটিস টেস্ট। আচ্ছা, এখানে যেটা দেয়া আছে সেটা লিসেনিং অ্যান্ড রিডিং এর জন্য। সো লিসেনিং অ্যান্ড রিডিং এ যেটা আছে দি আনসার কি এট দ্য পেজ অফ 120 অ্যান্ড 127 অর্থাৎ লিসেনিং এর জন্য এই বইয়ের উত্তরগুলো ১২০ থেকে ১২৭ পেজে আছে। ইচ কোশ্চেন ইন দ্য লিসেনিং অ্যান্ড রিডিং টেস্ট ইজ ওর্থ 1 মার্ক অর্থাৎ প্রত্যেকটার কোশ্চেনের জন্য ১ মার্ক দেয়া থাকবে। কোশ্চেন হুইচ রিকোয়ার লেটার রোমান অর নিউমেরিক্যাল অ্যান্সার অর্থাৎ রোমান নাম্বার কিংবা নিউমেরিক্যাল 1, 2, 3, 4 দিয়ে থাকতে পারে। ফর কোশ্চেন হোয়ার দ্য অ্যান্সার আর দ্য লেটার অর রোমান নাম্বার ইউ শুড রাইট অনলি দ্য নাম্বার অফ দ্য অ্যান্সার রিকোয়ার অর্থাৎ যে কোশ্চেনটা থাকে একটা গ্যাপ থাকতে পারে। গ্যাপের আগে ABCD রোমান 1, 2, 3 কিংবা 1, 2, 3 থাকতে পারে। আপনাকে অ্যান্সার লেখার সময় শুধুমাত্র ১ দিয়ে ওই গ্যাপের অ্যান্সারটা দিলে হবে কিংবা ট্রু অ্যান্ড ফলস লেখার সময় অ্যা উ যে রোমান যদি 1, 2, 3 রোমান যদি 1, 2, 3 থাকে রোমান I দিয়ে ওর পরে ট্রু অ্যান্ড ফলস এতটুকু লিখলে এনাফ। পুরা কোশ্চেনটা তোলার দরকার নেই। শুধুমাত্র উত্তর দিলেই সেটা কাউন্ট হবে। এখানে সেটা বলা আছে if the answer is a single letter or numeral you should write only the one answer যেটা বললাম সেটা if you have written more letter or numeral uh, than are required the answer must be marked as wrong অর্থাৎ ওইখানে যদি রোমান আই দেয়া থাকে আপনি যদি সেটাকে এ কিংবা 1 দিয়ে ফেলেন তো সেটাকে কিন্তু অ্যান্সার হিসেবে গ্রান্ট করবে না। সো এই যে পরীক্ষার যে টেকনিকের মধ্যে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়।
সেটা হলো আপনি যে অ্যান্সারটা দিচ্ছেন তার আগে দেখে নিন সেখানে 1, 2 কিংবা রোমান নাম্বার কি দেয়া আছে। ঠিক সেটা লিখবেন সেখানে এবং ওইটা লেখার পর ওইখানেই ওই উত্তরটা করবেন। Question which require answers in the form of word or number. Answer may be written in uppercase or lowercase অর্থাৎ ছোট হাতেরও হইতে পারে, বড় হাতেরও হইতে পারে। যেটা যেখানে দরকার সেটা সেখানেই লিখবেন। Word in bracket are optional. They are correct but not necessary. অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা আপনি চাইলে লিখতে পারেন, নাও লিখতে পারেন। সেটাতে নাম্বার সেটা মানে নট নেসেসারি আরকি। দিতে হবে এমন কোনো কথা নেই, চাইলে লিখতে পারেন। অল্টারনেটিভ অ্যান্সার আর সেপারেটেড বাই এ স্ল্যাশ। স্ল্যাশ মানে এই যে বাঁকা যে টানটা দিয়ে, অর্থাৎ আপনার মনে হইতে পারে যে এই অ্যান্সারটা এইটাও আইদার এটাও হইতে পারে, আইদার অন্য একটাও হইতে পারে। যেমন মনে করেন যে অ্যান্সার এটা হতে পারে যে ফাস্ট অর্থাৎ তাড়াতাড়ি। আবার এটা হইতে পারে রান অর্থাৎ দৌড়াচ্ছে, তাড়াতাড়ি দৌড়াচ্ছে। আপনার কাছে যেকোনো একটা উত্তর মনে হতে পারে ফাস্ট অর রান যেকোনো একটা। আপনি ফাস্ট লিখে তার মাঝখানে একটা স্ল্যাশ দিয়ে রান যদি লিখে দেন তাইলে এর মধ্য থেকে যেকোনো একটা যদি উত্তর হয় তাহলে ওই উত্তরটাকে ঠিক হিসাবে তারা কাউন্ট করবে। If you are asked to write a answer using a certain number or of word and or a number is using not more than 3 ওয়ার্ড অর্থাৎ 3 ওয়ার্ডের বেশি ইউজ করার দরকার নেই। যেটা সিঙ্গেল ওয়ার্ডে চেয়েছে সেটা সিঙ্গেল ওয়ার্ডেই দিতে হবে। And the correct answer is black leather coat and the answer is coat of black leather is incorrect. অর্থাৎ 3 ওয়ার্ডের যে সেন্টেন্সগুলো আছে 3 ওয়ার্ডের সেন্টেন্সগুলো দেখেন। কোট অফ ব্ল্যাক লেদার মানে কি? কোট অফ ব্ল্যাক লেদার মানে কালো রঙের কোট। আর ব্ল্যাক লেদার কোট মানে কি? এটাও কিন্তু কালো রঙের কোট। কিন্তু আপনি যদি ব্ল্যাক কোট লেদার না লিখে যদি কোট অফ ব্ল্যাক লেদার লেখেন তাহলে কিন্তু অ্যান্সারটা গ্রান্ট হবে না। ঝামেলাটা এইখানেই। কারণ ২ টাই কিন্তু রাইট। তারপরেও আইএলটিএস এটাকে গ্রান্ট করে না, মানে অ্যাকসেপ্ট করে না। ওরা অ্যান্সার হিসেবে যেটা দিয়ে রাখে সেটাকেই অ্যাকসেপ্ট করে। কারণ ওই যে ব্ল্যাক লেদার কোটের কথা বললাম আরকি। দেখা যাবে গ্রামেটিক্যালি ওইখানে ব্ল্যাক লেদার কোটটাই অ্যাপ্রোপ্রিয়েট। এই কোট অফ ব্ল্যাক লেদার এটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট যায় না। তো যেটা অধিক অ্যাপ্রোপ্রিয়েট তারা কিন্তু সেটাকেই অ্যাকসেপ্ট করে। In question where you are accepted to compare a gap, you should not transfer the necessary missing word onto the answer sheet. For example, to complete in the dash. Where the correct answer is morning, the answer is in the morning. Would be incorrect. অর্থাৎ আপনার যে গ্যাপটা থাকবে, গ্যাপের আগে যদি থাকে ইন দ্য তারপরে একটা গ্যাপ। উত্তর যদি হয় ইন দ্য মর্নিং, আপনাকে শুধু মর্নিং লিখতে হবে। আপনি যদি ইন দ্য মর্নিং লেখেন তাহলে কিন্তু উত্তরটা হবে না। আপনাকে লিখতে হবে শুধুমাত্র মর্নিং। অল অ্যান্সার রিকোয়ার কারেক্ট স্পেলিং। এই যে বললাম যে ইনক্লুডিং দ্য ওয়ার্ড ইন দ্য ব্র্যাকেট। আপনি যদি ব্র্যাকেটেও কোনো ওয়ার্ড ইউজ করেন আপনাকে ওয়ার্ড কিন্তু কারেক্টলি স্পেল করতে হবে। মানে আপনি যদি বানান ভুল করেন, বানান ভুল করলে কিন্তু আইএলটিএস আপনার বানানটা গ্রাউন্ড করবে না। বোথ ইউএস অ্যান্ড ইউকে স্পেলিং আর অ্যাকসেপ্টেড, কারণ আমরা জানি অনেক ওয়ার্ড ইউকে স্পেলিং আলাদা এবং ইউএস স্পেলিং আলাদা। তবে আপনি যে স্পেলিংটাই লেখেন সেটাই কিন্তু কারেক্ট হবে। অ্যান্ড ইনক্লুডিং ইন দ্য অ্যান্সার কি? অল স্ট্যান্ডার্ড অল্টারনেটিভ ফর নাম্বার, ডেট অ্যান্ড কান্ট্রিজ আর অ্যাকসেপ্টেবল। ডেট এবং কারেন্সি এইগুলা কিন্তু সব দেশের জন্যই অ্যাকসেপ্টেবল হবে। অল স্ট্যান্ডার্ড আর অ্যাব্রিভিয়েশন আর অ্যাকসেপ্টেবল। অর্থাৎ আইএলটিএস না লিখে আপনি যদি ফুল অ্যাব্রিভিয়েশনটা দেন যে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ লার্নিং ইংলিশ, তো পুরোটা দিলেই হবে। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম, যেটা আইএলটিএসের ফুল ফর্ম, আপনি যদি শুধু আইএলটিএস লেখেন সেটাও তারা গ্রান্ট করবে এবং আপনি যদি আইএলটিএসের ফুল ফর্মটা লেখেন সেটাও তারা কিন্তু গ্রান্ট করবে। এরপরে রাইটিংয়ে যেটা আছে, দি স্যাম্পল অ্যান্সার আর অন দ্য পেজ
120 to 130 অর্থাৎ 128 থেকে 138তম পেজের মধ্যে এই বইটার মধ্যে রাইটিং এর স্যাম্পল দেয়া আছে। রাইটিং আপনারা চাইলে নিজেরাও লিখতে পারেন। একদম বইয়ে যে সেম দেয়া আছে সেটাই কিন্তু লিখতে হবে না। তবে আপনাকে কিন্তু লিখতে হবে 100, 200 যে 50 ওয়ার্ড লিখতে হবে সেটা কিন্তু অ্যাকুরেটলি লিখতে হবে। গ্রামাটিক্যালি লেক্সিকোগ্রাফি যত আপনি দিতে পারবেন তত ভালো এবং স্পেলিং কিন্তু ভুল হওয়া যাবে না। For the writing task, we have provided sample answer writing by the candidate অর্থাৎ ক্যান্ডিডেটরা যেটা লিখছে তারাই এখানে স্যাম্পল হিসাবে ইউজ করেছে। Showing their score and the examiner comment. Additional sample and model answer can be downloaded from the ResScore bank. This sample and model answer will give you an insight into what is required for the writing test. রাইটিং টেস্ট নিয়ে আমি যেটা বলবো যেটা বললাম সেটা হলো রাইটিং টেস্ট দুইটা থাকে, টাস্ক 1 অ্যান্ড টাস্ক 2। একটাতে 20 মিনিট দেবে, একটাতে 40 মিনিট দেবে, একটাতে 150 ওয়ার্ড লিখতে হবে, একটাতে 250 ওয়ার্ড লিখতে হবে। আর আপনি এই রাইটিং টেস্টটার জন্য কিন্তু প্রচুর বই আছে এবং এই রাইটিং টেস্টটাই আপনাকে মোটামুটি ভোগাবে লেখার জন্য। তবে ভয় পাওয়ার কিছু নেই, অল্প কিছুদিন প্র্যাকটিস করলেই এটা কিন্তু আয়ত্তের মধ্যে এসে যায়। এবং এটা টপিকও যে খুব কঠিন থাকে তা না। প্রথমটাতে তো ডায়াগ্রাম থাকে, ডায়াগ্রামটাকে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা করতে হয়, সেটাও আস্তে আস্তে আমরা শিখব এবং ছোট্ট একটা টপিক থেকে কীভাবে লিখতে হয় সেটাও শিখব। আর আইএলটিএসের স্পিকিংয়ের সবচেয়ে মজার ব্যাপারটা হলো আপনি অ্যাজ মাচ অ্যাজ পসিবল ট্রাই করুন। আপনি যখন এক্সাম প্রিপারেশনের জন্য মন স্থির করেই ফেলেছেন, আপনি চেষ্টা করুন অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইংলিশে কথা বলার। যার সাথে পারেন, যতটুকু পারেন ইংলিশে কথা বলুন। সে যদি বুঝতে না পারে দরকার আপনি বাংলাতে আবার রিপিট করুন। রিপিট করে হলেও আপনি ইংলিশটাকে চালিয়ে যান। হাউ শুড ইউ ইন্টিগ্রেট ইয়োর স্কোর অর্থাৎ আমি যেই ইংলিশে যেই আইএলটিএসের যে স্কোরটা তুলবো, এই আইএলটিএসের স্কোরটা আমি কিভাবে তুলবো সেটা আমি আপনাদেরকে বলি। এই বইটার মধ্যে লেখা আছে, যে বইটার মধ্যে যা লেখা আছে বলি। অ্যাট দ্য এন্ড অফ ইচ লিসেনিং অ্যান্ড রিডিং অ্যান্সার কি ইউ উইল ফাইন্ড এ চার্ট হুইচ উইল গিভ ইউ হেল্প ইউ অ্যাক্সেস ওয়েদার অন দ্য বেসিস অফ প্র্যাকটিস টেস্ট রেজাল্ট ইউ আর রেডি টু টেক দ্য আইএল টেস্ট। অর্থাৎ এই যে প্রত্যেকটা যে লেখা আছে অ্যান্সার শিটের দিকে দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এই বইয়ে অ্যান্সার শিটের নিচেই লেখা আছে যে আপনি কতটা স্কোর করলেন, অর্থাৎ এত পাইলে কতটা স্কোর করলেন। এই যে এইখানে ইফ ইউ স্কোর 0 to 18 অর্থাৎ এই যে 40-এর মধ্যে 0 থেকে 18 যদি পান তাইলে আপনার একদমই বিগিনার লেভেল, আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। 19 থেকে 28 পাইলে আপনার মোটামুটি অ্যাকসেপ্টেবল। তারপরেও বলা হবে আপনি ভালো মতো প্রিপারেশন নিন এবং যদি 29 থেকে 40-এর মধ্যে পাওয়া যায় সেটা গুড। আপনি যদি নিয়মিত 29 থেকে 40 পান আপনার আইএলটিএস প্রিপারেশন মোটামুটি কমপ্লিট। আপনি চাইলে টেক দিতে পারেন। তারপরেও আপনি পরীক্ষার আগে চেষ্টা করুন ফোকাস থাকার জন্য। সো এইখান থেকে সেটাই বলেছে যে আপনার স্কোর কত এবং সেই অনুযায়ী কীভাবে পড়াশোনা করতে হবে। ইন দ্য ইন্টারপ্রিটিং ইউর স্কোর দেয়ার আর নাম্বার অফ পয়েন্ট ইউ শুড বিয়ার ইন মাইন্ড ইউর পারফরমেন্স ইন দ্য রিয়েল আইএলটিএস টেস্ট উইল বি রিপোর্টেড ইন 2 days। অর্থাৎ আপনি যদি পরীক্ষা ইনটেক করেন 2 দিনের মধ্যে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। দেয়ার উইল বি এ ব্যান্ড স্কোর ফ্রম 1 to 9 অর্থাৎ 9-এর মধ্যে আপনার ব্যান্ড স্কোর হবে ফর ইচ অফ দ্য কম্পোনেন্ট অ্যান্ড এ ওভারঅল ব্যান্ড স্কোর ফ্রম 1 to 9 অর্থাৎ 4টা পরীক্ষার মাঝখানে যে 1 থেকে 9-এর মধ্যে যতটুকু নাম্বারটা পেয়েছেন সেটাই আপনার গড় নাম্বার এবং সেটাই আপনার রিয়েল আই স্কোর টেস্ট হুইচ ইজ the average of your score in the 4 component. However, institution considering your application are advised to look at the both the overall band score and the band score for each component in order to determine
whether you have the language skills needed for a particular courses or study. For example, if your course involve a lot of reading and writing, acceptable if the overall band score is 7, অর্থাৎ আপনি যদি দেশের বাইরে যাইতে চান, সেখানে যদি প্রচুর পরিমাণে রিডিং অ্যান্ড রাইটিং থাকে, সেখানে আপনাকে IELTS score at least 7 যাবে। However, for a course which has lot of lecture, spoken instruction, a score of 5 in listening might be unacceptable even though the overall band score is 7। অর্থাৎ আপনি যেখানে যেতে যাচ্ছেন, সেখানে যদি প্রচুর পরিমাণে স্টাডি করতে হয়, সেখানে আপনি ওভারঅল ব্যান্ড স্কোর পেলেন 7, কিন্তু দেখা গেল আপনি লিসেনিংয়ে পেলেন 5, তাহলে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে ওভারঅল 7 পেলেও আপনাকে লিসেনিংয়ে অ্যাটলিস্ট 6 থেকে 6.5 পেতে হবে। এটা ডিপেন্ড করে আপনি কোথায় যাওয়ার জন্য ট্রাই করতেছেন এবং তাদের ক্রাইটেরিয়া কত। Once you have marked your IELTS test, you should have same idea of whether your listening and reading skill are good enough for you to try the IELTS exam. If you did well enough in the component but not in other, you will have to decide it for yourself whether you are ready to take the test. অর্থাৎ আপনি এখান থেকে টেস্ট দিয়ে যদি আপনি রেগুলার একটা ভালো স্কোর করতে পারেন, তাহলেই আপনার আইএলটিএস দিলে আপনি একবারেই পাস করে যাবেন, সেটা বলা হয়েছে। তবে আইএলটিএসটা এমন তো না যে আপনি একবার দিলেন, আপনি পাস করতে পারলেন না, আর কখনো দিতেই পারবেন না। আপনি তো দিতে পারবেন, বেশ কয়েকবার দিতে পারবেন। সো ভালো হয় কি, যেহেতু আইএলটিএস একবার দিতে গেলে এখন প্রায় 28,000 সামথিং খরচ হয়। সো একবার ফেল করলে এই টাকাটা তো পানিতে যাবে, তাই না? সো একবারে এখান থেকে প্রিপারেশন নিয়ে কিছু ইউটিউব ঘাঁটলেন, কিছু লিসেনিং নিলেন, কারো কাছ থেকে কিছু পরামর্শ নিলেন, বই পড়লেন কিছু, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলেন, নিয়মিত দেখলেন। তো এখান থেকে তো ইমপ্রুভমেন্টটা আসবে। ইমপ্রুভমেন্ট আসার পর যখন আপনার কনফিডেন্স গেইন করবে, তখন যদি এক্সামটা দেওয়া হয়, সেটা বেটার হয়। এবং আমিও চেষ্টা করব এখান থেকে বেটার একটা কনফিডেন্স গেইন করে তারপরে এক্সামটা দেওয়ার, এবং যখন এক্সাম দিব যা স্কোর হয় আপনাদের মাঝখানে জানাবো ইনশাল্লাহ। লজ্জা পাওয়ার কি আছে, আমরাই তো। তো the practice tests have been checked to ensure that they are the same level of difficulty as the real IELTS test. However, we cannot guarantee that your score in the practice test will be reflected in the real test. The practice test can only give you the idea of your possible future performance, and it is ultimately up to you make the decision based on your exam. সো যেটা বলতেছে সেটা হলো, এক্সামটা তো আমাদের উপরেই ডিপেন্ড করতেছে, তাই না? সো ওনারা শুধু এক্সামের আইডিয়াই দিতে পারবে, এক্সামটা তো নিবে আইএলটিএস অথরিটি, তাই না? ব্রিটিশ কাউন্সিল অথরিটি। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করতেছে যেই দিন আমরা এক্সাম দিচ্ছি সেই দিন আমাদের কনফিডেন্সের উপর এবং আমাদের প্র্যাকটিসটা কতখানি স্ট্রং আছে। এটা সম্পূর্ণ আমাদের উপরেই ডিপেন্ড করতেছে যে, কিংবা আমার উপরেই ডিপেন্ড করতেছে কতখানি আমি স্কোর করতে পারবো, এবং আপনার উপরেই ডিপেন্ড করতেছে কতখানি আপনি স্কোর করতে পারবেন। তবে লেগে থাকলে হতাশ হবেন না, এটা আমি শিওর দিয়ে বলতে পারি। আর এত প্রেশার নেওয়ার আমার মনে হয় না কিছু নাই। আমার মনে হয় এখন যতগুলো এক্সাম আছে, সবগুলো এক্সামের থেকে আইএলটিএসই একমাত্র আছে যেটা অনেক প্রেশার না নিয়েও রিল্যাক্সের সাথে প্রিপারেশন নেওয়া যায় এবং রিল্যাক্সের সাথেই স্কোর করা যায়। তো দেখি এরপরে কি বলছে, ডিফারেন্ট ইনস্টিটিউশন অ্যাকসেপ্ট ডিফারেন্ট আইএলটিএস স্কোর অফ ডিফারেন্ট টাইপ অফ কোর্সেস। We have based our recommendation on the average score which is majority institution accept. The institution to which you are applying may of course require the higher or lower score than the most of the institution. অর্থাৎ আইএলটিএস স্কোরটা ওই যে অ্যাকসেপ্ট করবে আপনি কোথায় যেতে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছেন, কোন কোর্সে যেতে যাচ্ছেন। অনেক সময় তো ফরেন কিছু কান্ট্রিতে আইএলটিএসও লাগে না, আইএলটিএস বাদেই অ্যাপ্লাই করা যায় আপনার যদি এমওআই থাকে, অর্থাৎ মিডিয়াম অফ লার্নিং আর কি।
মিডিয়াম অফ লার্নিং ইনস্টিটিউট, অর্থাৎ আপনার ইনস্টিটিউট যদি ইংলিশে পড়ায় অনেক সময় আইএলটিএস ছাড়াও যাওয়া যায় আর কি। সো আইএলটিএসের জন্যই যে ইংলিশ ইমপ্রুভ করতে হয় এমন কোনো কথা নেই। ইংলিশ ইমপ্রুভ করাটাই একটা আর্ট আর্ট মানে ভালো জিনিস। ভালো জিনিসের সাথে থাকা ভালো আর কি। সো এখন যেটা বলতেছে আইএলটিএস স্কোর থেকে ১ থেকে ৯ এর মধ্যে, এখানে হাউ ইজ দ্য আইএলটিএস স্কোর, অর্থাৎ ১ থেকে ৯ এর মধ্যে আপনি যদি থাকেন তাইলে আপনাকে যদি স্কোর করেন সেটাকে কি বোঝায় সেটা এইখানে এই যে এই পেজের মধ্যে দেয়া আছে। 0 অর্থাৎ ডু নট অ্যাটেম্প্ট আ টেস্ট, আপনি টেস্টেই অ্যাটেম্প্ট করেন নাই তাহলে 0 পাবেন। নন ইউজার পাবে 1, অর্থাৎ essentially have no ability to use the language beyond the possible a few isolate word, অর্থাৎ আপনি অল্প কয়েকটা কোশ্চেনে কোনো রকমে অ্যান্সার করছেন তাও আন্দাজের উপরে, তাহলে 1 পাবেন আর কি। ইন্টারমিডিয়েট ইউজার হ্যাজ গ্রেট ডিফিকাল্টি টু আন্ডারস্ট্যান্ডিং দ্য স্পোকেন অ্যান্ড রাইটিং ইংলিশ, অর্থাৎ রাইটিংয়ে এবং স্পোকেনে যদি খুবই খারাপ অবস্থা হয় তাহলে 2 পাবেন। 3 হইলে এক্সট্রিমলি লিমিটেড ইউজার, অর্থাৎ কনভে অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অনলি দ্য জেনারেল মিনিং ইজ ভেরি ফ্যামিলিয়ার সিচুয়েশন, ফ্রিকুয়েন্ট ব্রেকডাউন ইন কমিউনিকেশন অকার্স, অর্থাৎ কমিউনিকেশনে যদি ফ্রিকুয়েন্ট ব্রেকডাউন হয় এবং শুধুমাত্র যদি জেনারেল কোশ্চেনগুলোই বুঝতে পারেন, জেনারেল যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় শুধুমাত্র ওয়ার্ডগুলো বুঝতে পারেন, সেক্ষেত্রে 3 পাওয়া যাবে। আর 4 পাওয়া যাবে লিমিটেড ইউজারের জন্য বেসিক কম্পোনেন্ট ইজ এ লিমিটেড টু ফ্যামিলিয়ার সিচুয়েশন, অর্থাৎ একদমই বেসিক কথাগুলো কোনো রকমে বুঝতে পারছেন, কমিউনিকেশন ঠিকমতো করতে পারতেছেন না, কিংবা সামান্যতম কিছু কমিউনিকেশন করতে পারতেছেন, ওয়ার্ডের হেরফের হচ্ছে, সেক্ষেত্রেও পাওয়া যাবে 4। 5 মানে হলো মডেস্ট ইউজার হ্যাজ পার্শিয়াল কমান্ড অন দ্য ল্যাঙ্গুয়েজ, কোনো রকমের কথাটা বুঝতে পারে, কপিং দ্য ওভারঅল মিনিংটা কোনো রকম একটু বুঝতে পারে, ইন মোস্ট সিচুয়েশন দো ইজ লাইকলি টু মেক মেনি মিস্টেক, এবং প্রচুর পরিমাণে মিস্টেক করে। সাধারণত আমরা নর্মাল ডে টু ডেতে যেটা থাকি সেটা বলা চলে যে এটাকেই 5 বলা যায়। শুড বি অ্যাবল টু হ্যান্ডেল বেসিক কমিউনিকেশন ইন ওন ফিল্ড, অর্থাৎ আমরা যার নিজের ফিল্ডে আছি জাস্ট সেই নিজের ফিল্ডে কোনো রকমে ইংলিশ দিয়ে কমিউনিকেশন করতে পারতেছি, আদারওয়াইজ আরও কোনো কিছুই বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে পাওয়া যাবে 5। আর 6 কাদেরকে বোঝায়? 6 বোঝায় অর্থাৎ কম্পিটেন্ট ইউজার হ্যাজ জেনারেল ইফেক্টিভ কমান্ড অন দ্য ল্যাঙ্গুয়েজ ডেসপাইট সামথিং inaccurate, inappropriate, misunderstanding, can use the understand fairly complex language and particularly in familiar situation, অর্থাৎ ইংলিশের উপর যদি মোটামুটি কমান্ড থাকে, অল্প কিছু মিস্টেক হইতে পারে, অল্প কিছু ওয়ার্ড হেরফের হইতে পারে, অল্প কিছু আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে, কিন্তু বাদ বাকি ওভারঅল খুব ভালো একটা স্কোর করেছেন, তাইলে হবে 6। এবং 7 কারা পাবে? গুড ইউজার, অর্থাৎ আপনি যদি ভালো হন, যে কারণে 7টা কিন্তু সব জায়গায় অ্যাকসেপ্ট করে, মোটামুটি বলতে গেলে আপনি বাইরে যদি অ্যাপ্লাই করার আপনার ইচ্ছা থাকে, যে কোনো ইউনিভার্সিটিতে যান, পোস্ট গ্রাজুয়েশনে যান, গ্রাজুয়েশনে যান, পিএইচডিতে যান, 7 অধিকাংশ ইউনিভার্সিটিতেই অ্যাকসেপ্ট করে নেয়, যে কারণে এটাকে বলা হয় গুড ইউজার হ্যাজ এ অপারেশনাল কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ থ্রু দ্য অকেশনাল inaccuracy, inappropriate, misunderstanding in some situation, generally handle complex language well and understanding the detailed region, অর্থাৎ একদম কমপ্লেক্স কিছু ল্যাঙ্গুয়েজ আপনি মিস করলেও করতে পারেন, কিন্তু জেনারেল জিনিসগুলো আপনার মোটেই মিস হয় না, এটা কিন্তু একটা গুড। আর 8 স্কোর কারা করে? ভেরি গুড ইউজার, অর্থাৎ যারা খুবই ভালো করে, হ্যাড ফুল অপারেশন কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ উইথ অনলি অকেশনাল আনসিস্টেমেটিক inaccuracy and inappropriate misunderstanding may occur in unfamiliar situation, handle the complex detail and argumentation well, অর্থাৎ আপনি খুব সুন্দর মতো কথা বলতে পারবেন, খুব সুন্দর ভাইবা দিলেন, লিসেনিংয়ে ভালো স্কোর করলেন, রাইটিংয়ে ভালো, গ্রামেটিক্যালি ভালো, তখন আপনার স্কোর কিন্তু হবে 8। এবং 9 কখন হবে? 9 হবে হ্যাজ ফুল অপারেশন কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা বাংলার উপরে আমাদের কমান্ড ভালো থাকলেও তাও দেখেন কিন্তু গ্রামেটিক্যাল মিস্টেক হয়। সো
ইংলিশেও কিন্তু এমন হইতে পারে অনেকেই এক্সপার্ট আছেন যার কখনো মিস্টেকই হয় না, একদম এক্সপার্ট লেভেলে যারা আছে তারা কিন্তু ৯ স্কোর করতে পারে। তবে যদি ৭ স্কোর এভারেজ রাখতে পারেন তাইলে কিন্তু দেশের বাইরে যাওয়াটা অনেকটা ইজি হয় আরকি। তো এই হলো ওভারঅল অবস্থা। আমরা আইএলটিএস এক্সামটা কিভাবে দিব এবং আইএলটিএস এক্সামটা কি, এই কেমব্রিজ ইউনিভার্সিটির ইন্ট্রোডাকশনে প্রথমে যেটা বলা আছে সেটা আপনাদের সাথে আজকে মোটামুটি আলোচনা করলাম। এবং এই কেমব্রিজ ইউনিভার্সিটি এই আলোচনার পরেই থাকে লিসেনিং। এখন লিসেনিং তো আর বইয়ে নাই, লিসেনিং তো বইয়ে পাওয়া যাবে না। লিসেনিংটা পাওয়া যাবে কোথায়? বিভিন্ন ওয়েবসাইটে ielts.org-তে পাওয়া যায়। এছাড়া এই লিসেনিংটা কিন্তু ইউটিউবে সার্চ করলে ইউটিউবেও আপনারা লিসেনিং পাবেন। সেখান থেকে লিসেনিংটা পড়তে পারবেন। এবং এইখানে যেটা আছে লিসেনিংটা যেহেতু আমরা সরাসরি এখান থেকে পাচ্ছি না, লিসেনিংটা আমরা একটা স্মার্টফোন কিংবা ল্যাপটপের থ্রু দিয়ে পাবো এবং সেখান থেকে আমরা লিসেনিংটা শুনে এখানে অ্যান্সার করতে পারবো। দেখেন প্রথমে গ্যাপ দেয়া আছে এবং তারপরে আপনার দেয়া আছে যে টিক চিহ্ন এমসিকিউ আরকি। সো এইগুলো কিন্তু আমরা লিসেনিং থেকে পাবো। এই লিসেনিংটা আমরা আ পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদের দেখাবো এবং তারপরে যেটা আছে সেটা হলো রাইটিং। সো এই রাইটিং যেটা রিডিং তারপরে যেটা আছে সেটা হলো রিডিং। আমরা সবার আগে শুরু করব রিডিং দিয়ে। রিডিং দিয়ে কেন শুরু করব? আমাদের পেজে রিডিং দিয়ে কেন শুরু করব? সেটা হলো রিডিং এর যে পিডিএফ ফাইলটা, রিডিং এর পিডিএফ ফাইলটা আমি আপনাদেরকে, আপনারা যারা চান আ মেইলে আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিতে পারবো। আ তো আপনারা যারা আমার সাথে প্র্যাকটিস করতে চাচ্ছেন তারা এই মেইল এই কমেন্ট বক্সে জানিয়ে রাখুন। আমি পরবর্তী ভিডিওর যে ক্যামব্রিজ 19 এর যে পিডিএফ ফাইলটা এটা আপনাদেরকে পাঠিয়ে দিব। আর এই রিডিংটা আমরা পরের ভিডিওতে প্র্যাকটিস করব। আমরা পুরা এই ক্যামব্রিজ 19 এর রিডিং টেস্ট 1 এইটা পড়ে তারপর সেখান থেকে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। ১ম ১ থেকে যে ৭ আছে ট্রু অ্যান্ড ফলস এবং ৮ থেকে ১৩ যেটা আছে সেটা হলো গ্যাপ। এখানে উত্তর করতে হবে। সো নেক্সট ভিডিওতে আমরা আ রিডিং নিয়ে আলোচনা করব। আজকের ১ম ভিডিও আজকে এ পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি এবং নিয়মিত ভিডিও আপলোড করতে পারি। আ ইনশাআল্লাহ প্রতিদিন ৯টা থেকে ১০টা আমি এই চ্যানেলে লাইভ থাকবো। লাইভে কথা বলবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা সেখানে কোশ্চেন করতে পারেন এবং লাইভে থাকার উদ্দেশ্য হলো প্রতিদিন ৯টা থেকে ১০টা পর্যন্ত আমি বেসিক্যালি পড়বো এবং এই পড়াটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই পড়াটাই আমি কিভাবে পড়তেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তাইলে কি হবে? কিভাবে পড়তে হয় সেটা আপনারা বুঝতে পারবেন এবং আমার পড়ার মধ্যে কোনো গ্যাপ থাকলে সেটাও আপনারা ধরিয়ে দিতে পারবেন। আর এই যে আ মেইনলি যে আ পড়ার মাঝখানে যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো আমি ভিডিও আকারে প্রতিদিনই ড্রপ করব। ড্রপ করলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর যারা আইএলটিএস প্রিপারেশন নিতে যাচ্ছেন কিংবা ইংলিশ ইমপ্রুভ করতে যাচ্ছেন, নিজেকে ইমপ্রুভ করতে যাচ্ছেন, আপনাদের সবার জন্য বেস্ট অফ লাক। আর আ চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। লাইক অ্যান্ড কমেন্ট করে রাখুন। তাইলে হবে কি প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন আমি যেভাবে স্টাডি করতেছি ১ টা ঘন্টা আপনারা যদি অ্যাম আমাকে সময় দেন কিংবা আমি কি করতেছি সেটাও যদি দেখেন জাস্ট কিছুই না বসে একটু দেখলেন যে কি করতেছি না করতেছি, তাইলেও আপনাদের ইংলিশ ইনশাআল্লাহ ইমপ্রুভ হবে। সো উম সাথে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল।